আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় আমরা বিগত লেকচারে দেখেছিলাম কিভাবে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করা হয়। তারই আলোকে আজকে আমরা ইনশাল্লাহ একটি লাভ লোকসান আবন্টন হিসাবের অঙ্ক করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ক্যালকুলেটর, স্কেল এবং খাতা কলম নিয়ে সাথে থাকো, কারণ আমরা আজকে কিন্তু খাতায় অঙ্ক করব লাভ লোকসান আবন্টন হিসাব। তো তোমরা অবশ্যই এই যে জিনিসগুলোর কথা বললাম সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই তোমরা সাথে থাকো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এবং ক্লাস শেষে আমরা কিন্তু চেক করবো আসলে কারা কারা খাতা কলম নিয়ে আমাদের সাথে ছিলাম। তো যাই হোক, আমি তোমাদের সামনে একটি প্রশ্ন নিয়ে আসছি, উদ্দীপক। তোমরা যদি উদ্দীপকটা শুনতে পাও, কেউ একজন আমাকে একটু নক করো যে স্যার আমি উদ্দীপকটা দেখতে পাচ্ছি। একজন কনফার্ম হও যে উদ্দীপক দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোফা আসো। তোফা কি জয়েন হয়েছে? জি স্যার। আচ্ছা তোফা, তুমি কষ্ট করে একটু উদ্দীপকটা পড়ো তো মা। হাসান হেলাল ও আরিফ একটি অংশীদারি ব্যবসায় অংশীদার। 2016 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসেবে উদ্ধৃত ছিল যথাক্রমে 75,000 টাকা, 80,000 টাকা এবং 70,000 টাকা। মানে হাসান ও মানে এই 75,000 টাকা যেটা, এখানে 3টা টাকা। তো তো এই 75,000 টাকা এইটা হলো হাসানের, আর 80,000 টাকা এটা হলো হেলালের, আর 70,000 টাকা এটা আরিফ। মানে এরা তিনজন অংশীদার। এই যে তিনজন অংশীদার, আচ্ছা এই তিনজন অংশীদার এরা কি করছে, তিনজন এই 75, 80 এবং 70 এই টাকা দিয়ে তারা ব্যবসাটা আর কি শুরু করছে। আচ্ছা এরপর পড়ো। হাসান ও আরিফ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য যথাক্রমে মাসিক 600 ও 800 টাকা করে বেতন পাবার অধিকারী, যা তারা প্রতি মাসে উঠিয়ে নেয়। চুক্তিপত্র অনুযায়ী এখানে হাসানের হলো 600 টাকা আর আরিফের হলো 800 টাকা। এটা কিন্তু এক মাসে বলছে, আর আমাদের অঙ্কটা কিন্তু হলো পুরো 1 বছরের জন্য। তো এই টাকাটা বলছে মাসিক, তাই আমরা হাসানের যে টাকাটা আছে 600 টাকা, এটাকে 12 দিয়ে গুণ দেবো। 6 × 12 = 72, অর্থাৎ 7,200 টাকা হাসান পাবে। আর আরিফ হলো 800 টাকা করে পাবে। 800 মানে হলো 9,600 টাকা। এবং এইখানে একটা কথা বলছে যে এই টাকাটা তারা উঠাই নেয়। মানে উঠাই নেয় মানে হলো, তোমাদেরকে গতকালকে আমি বলছিলাম যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে দুইটা হিসাব, একটা হলো লাভ লোকসান আবন্টন হিসাব যেটা হলো ব্যবসায়ের হিসাব, আর একটা হলো অংশীদারদের মূলধন হিসাব, এটা হলো যার যার নিজেদের অংশীদারের হিসাব। তো যেহেতু তারা টাকা উঠাই নিছে, তার মানে তাদের নিজেদের হিসাবে এই বেতনটা আর আসবে না। কেন আসবে না? কারণ হাসান এবং আরিফ তার ভাগেরটা উঠাই নিছে, বাট লাভ লোকসান আবন্টন হিসাবে এই বেতনটা আসবে। এরপর পড়ো। চুক্তিপত্র অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর পণ্য উত্তোলন ব্যতীত 10% সুদ ধার্য করতে হবে। এখানে পণ্য উত্তোলনের উপরে কোনো সুদ হবে না, এটা আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম। নগদ উত্তোলনের উপরে সুদ হবে, পণ্য উত্তোলনের উপরে কখনো সুদ হবে না। 2016 সালে হাসান হেলাল ও আরিফের নগদ উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 5,000, 8,000 ও 9,000 টাকা এবং উত্তোলনের উপর ধার্যকৃত সুদের পরিমাণ ছিল যথাক্রমে 205, 300, 400 টাকা। আরিফ নগদ উত্তোলন ছাড়াও ব্যবসা হতে 1,200 টাকা পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। উপরোক্ত সমন্বয় সমূহ সাধন করার পূর্বে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায় মুনাফা হয় 1,15,000 টাকা। এখন আমাদের করণীয়: কি কি করতে বলছে? ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করুন। খ. লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করুন। গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করুন। আচ্ছা আমরা
গ নাম্বারটা করবো না, কারণ গ নাম্বারটা আমাদের আজকে আলোচনার বিষয় না, কারণ আমরা গতকালকে ক্লাসে দেখছিলাম লাভ লোকসান আবন্টন হিসাব। তো আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব আর ক নাম্বার তৈরি করব, এই দুইটাই আমরা মূলত তৈরি করব। আচ্ছা, বাকি যারা আসো তারা কি আমাদের কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ তো? জি স্যার। জি জি স্যার। স্যার। Okay. জি স্যার, শুনতে পাইতেছি। তাহলে আমরা ক নাম্বারটা করি। ক নাম্বারে আমাদের কি বের করতে বলছে? মূলধনের সুদ। মূলধনের সুদ নিন। আমাদের তিনজন অংশীদারের নাম কি কি আছে? বলো, তিনজন অংশীদারের নাম। প্রথম অংশীদারের নাম কি? স্যার কোশ্চেনটা আরেকবার দেখালেই ভালো হতো, স্ক্রিনশট নিতে পারি। আচ্ছা, স্ক্রিনশট তোমরা নিও। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। হাসান স্যার। প্রথম জন হলো হাসান। হাসানের মূলধন হলো ৭৫,০০০, হেলালের হলো ৮০,০০০, আরিফের হলো ৭০,০০০। হাসান, হেলাল, আরিফ, তিনজন, ঠিক আছে? একজন হলো হাসান, একজন হলো হেলাল, আর একজন হলো আরিফ, তাই না? জি স্যার। তোমাদের বাসা থেকে এত নয়েজ আসে কেন তোফা? স্যার আমাদের বাসায় কোনো শব্দ হচ্ছে না তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আর নাই, ঠিক আছে। এটা তুলিদের বাসা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হাসানেরটা করব। হাসানের মূলধন কত টাকা ছিল? ৭৫,০০০। হাসানের মূলধন হলো ৭৫,০০০। আচ্ছা, মূলধনের সুদ কত পার্সেন্ট? আমি গুণ চিহ্ন এখন কেমনে আনবো? গুণ চিহ্ন তো দরকার এখানে। স্যার এক্স ইউজ করেন। এক্স, রাইট 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 রাইট, ইয়েস, এক্স ইউজ করে আনা যাবে। থ্যাংক ইউ। মূলধনের সুদ 10% ছিল, তাই না? জি স্যার। তাহলে এইটা বের হবে ৭৫০০। আর এর মূলধন কত ছিল হেলালের? ৮০,০০০। তাহলে এইটা হবে ৮০০০। আর আরিফের কত ছিল? ৭০,০০০। বুঝতে পারছি না? জি স্যার। আচ্ছা, ক নাম্বারটা বুঝতে পারছি সবাই? জি স্যার। এখন আমি খ নাম্বার করব। খ নাম্বার আমাদের হলো লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে হবে।
তো গতকালকে তোমাদের দেখাইছিলাম লাভ লোকসান আবন্টন হিসাবের জন্য যে কাজটা করতে হবে, আমরা দুইটা রেখা নেব এবং ঠিক মাঝ বরাবর আমরা টাকার ঘর নেব দুই পাশে। শব্দ হয় কার বাসা থেকে এত? আমি দুই পাশে টাকার ঘর নিলাম, মাঝখানে হবে বিবরণ, বিবরণ আর এখানে হবে টাকা, এই পাশে হবে টাকা, এই পাশে হবে ডেবিট, আর এই পাশে হবে ক্রেডিট। আচ্ছা, ক্রেডিটটা কি দেখা যায়? ক্রেডিট যে লেখছি দেখা যায়? জি স্যার। আর উপরে আমাদের লিখতে হবে আমাদের যে তিনজন অংশীদার তাদের নাম লিখতে হবে। অংশীদার তিনজন কে কে? হাসান, হেলাল আর আরিফ। হেলাল ও আরিফের লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। আর তারিখটা কোন বছর দেখো তো, কোন কোন সালের অঙ্ক এটা? 2016 সালের 31শে ডিসেম্বর। 16 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ওকে, আচ্ছা। এখন এই পাশটা কি ছিল মনে আছে? এই পাশটা ছিল ব্যয় দা, মানে ব্যয় এবং দায়। ডেবিট পাশ হলো ব্যয় এবং দায়। আর ক্রেডিট পাশটা কি ছিল মনে আছে? আয় ও সম্পদ। তাহলে প্রথমেই আমরা এই পাশে যে আইটেমটা লিখবো নিট লাভ। তো নিট লাভটা আচ্ছা একটু দেরি হয়ে গেল, যাই হোক এখানে হবে আমাদের এখানে হবে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। কারণ আমরা নিট লাভটা কোথা থেকে পাই? লাভ ক্ষতি থেকে পাই। লাভ ক্ষতি হিসাব বা লাভ ক্ষতি আবন্টন হিসাব বা লাভ ক্ষতি হিসাব লিখতে পারো, আবন্টন হিসাবও লিখতে পারো। এইখান থেকে আমরা পাবো নিট লাভটা। এই পাশে আমাদের যেহেতু সকল ধরনের আয় ও সম্পদ হবে। আচ্ছা এখন তোমরা বলো তো নিট লাভ কত আছে? 1,15,000 টাকা। 1,15,000 টাকা। আচ্ছা, এইখানে লাভ ক্ষতি আবন্টন হিসাবের নামে শুধুমাত্র নিট লাভই আসে, আর কিছু আসে না। আর বাকি আইটেম গুলো সব হবে, বাকি আইটেম যা আছে সব হবে অংশীদারদের মূলধন হিসাব নামে। অংশীদারদের, কারণ এই আইটেম গুলা পরে আবার
মূলধন হিসাবে যাবে, তাই এগুলোর নাম হবে অংশীদারদের মূলধন হিসাব। আচ্ছা, এখন এখানে ধরে ধরে আমাদের কি কি আইটেম আসবে। প্রথমে আসবে মূলধনের সুদ। মূলধনের সুদ, মূলধনের সুদ আসবে। আমাদের তিনজন ব্যক্তি, হাসান, হাসানের মূলধন কত ছিল? মূলধনের সুদ হাসানের মূলধন 7,500। আমরা একটু দেখে নেই। 7,500। হাসানের 7,500, হেলালের 8,000 আর আরিফের 7,000। 7,500। এরপর হলো হেলাল। হেলালের হলো, হেলালের কত? 8,000। 8,000। আর একজন হলো আরিফ। আরিফের হলো, আরিফের কত? 7,000। 7,000। তাহলে মোট আমাদের মূলধনের সুদ কত বেরোলো? স্যার হাসানের তো 75,000, 80,000 আর আরিফের 70,000 হবে। না, এটা মূলধনের সুদ, কিন্তু মূলধন না। মূলধন ও এখানে যায় স্যার, না, এখানে আসে মূলধনের সুদ। মূলধনের সুদ হলো ব্যয়। মূলধনের সুদ জি স্যার। ব্যবসার একটা ব্যয়, এখানে শুধু ব্যয়ের আইটেম আসবে। আর মূলধনটা যাবে মূলধন হিসাবে, সেটা আমরা এখনো করিনি, আমরা শুধু লাভ লোকসান আবন্টন হিসাব করতেছি। আচ্ছা, তাহলে মোট কত হয় তিনটা যোগ দিলে? 22,500। 22,500। ওকে। এরপর আমরা ব্যবসা থেকে বেতন দেওয়া হয়েছে না তাদেরকে? বেতন, বেতন একটা ব্যয়। এখন আমরা দেখবো বেতন কে কে পাবে। বেতন কাকে কাকে দেওয়া হয়েছিল? স্যার হাসান ও আরিফকে। হাসান এবং আরিফকে বেতন দেওয়া হয়েছিল। হাসানের হলো 600 টাকা মাসিক, তার মানে বছরে 7,200। আর আরিফের হলো 800 করে মাসিক, তার মানে বছরে 9,600। তাহলে হাসান হবে 7,200 আর আরিফ হবে 9,600। হাসান হলো 7,200 আর আরিফ হলো কত বললাম? 9,600। এটা কিভাবে হলো তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। না স্যার, জি স্যার। বুঝি নাই। আচ্ছা, ওখানে দেখো মাসিক দেওয়া আছে। হাসান এবং আরিফের টাকাটা দেওয়া আছে মাসিক। আবার দেখো এই যে দেখো হাসান এবং আরিফের বেতন হইলো মাসিক। মাসিক দেয়। তাহলে মাসিক আমরা তো অঙ্ক করতেছি 1 বছরের জন্য না? 1 বছরের জন্য অঙ্ক করতেছি না? জি স্যার। জি স্যার। তাহলে জি স্যার। এই যে 600 টাকা যেটা আছে এটার সাথে গুণ হবে 12। আবার এই 800 টাকা যেটা আছে এটার সাথে গুণ হবে 12। ঠিক আছে? জি স্যার, বুঝছি। তাহলে মোট কত হয় দুইটা যোগ করলে? 16,800। 16,800। 16,800। আচ্ছা, এখন এই পাশেও অংশীদারদের মূলধন হিসাব আসবে, কারণ এখানে আমাদের বেশ কিছু আইটেম আছে। আসো, আয় এবং সম্পদ, যেমন উত্তোলনের সুদ একটা ব্যবসার একটা আয়। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ এটা ব্যবসায়ের আয়। এখন আমরা দেখব উত্তোলনের সুদ আসলে তিনজনই পাবে। কে কত পাবে সেটা আমি দেখাচ্ছি।
উত্তোলনের সুদ আমাদের তিনজনই পাবে, হাসান পাবে, হেলাল পাবে এবং আরিফ পাবে। কত পাবে আমি দেখাচ্ছি, আমরা প্রশ্নটা আবার দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, উত্তোলনের সুদ আমরা এখানে বলা আছে, এই যে উত্তোলনের সুদ প্রথমটা হলো হাসান, হাসান হলো 250 টাকা, হেলাল হলো 300 টাকা, আর আরিফ হইলো 400 টাকা। 250, 300, 400। হাসান, হেলাল, আরিফ 250, 300, 400। আড়াইশো, 300, আর একটা কত, 400। আচ্ছা, মোট কত হয় বের করো তো। 950। 950। আচ্ছা, এরপর পণ্য উত্তোলন একটা আছে, পণ্য উত্তোলন আছে। কে যেন পণ্য উত্তোলন করছে, এই যে আরিফ, আরিফ নগদ 1200 টাকার পণ্য উত্তোলন করেছে। শুধুমাত্র আরিফ পাবে পণ্য উত্তোলন। আরিফ পণ্য উত্তোলন করছে, নগদ উত্তোলন এখানে আসবে না, বাট পণ্য উত্তোলন আসবে। কত টাকা পণ্য উত্তোলন করেছে বলো একজন? 1200। আচ্ছা, এখন দেখো তো কোন পাশ বড়, আয় পাশ বড় না ব্যয় পাশ বড়? এটা হলো আমাদের ব্যয় পাশ, আর এটা হলো আমাদের আয় পাশ। কোন পাশ বড় আসলে দেখো তো। আয় পাশ বড়। আয় পাশ বড় না? আয় পাশ বড়। আচ্ছা, আয় পাশে মোট কত নামে? এখানে মোট কত হয় তাড়াতাড়ি বলো, তিনটা যোগ দাও। 17,150। 1,17,150। 150। এবং বড় যে টাকাটা থাকবে, এই বড় টাকাটা দুই পাশেই হবে। মনে রাখবা, বড় টাকাটা দুই পাশে হবে। বড় যে টাকাটা থাকবে এটা দুই পাশে হবে। আচ্ছা, আর আমাদের এখানে ব্যয় আছে, দেখো এই হলো আমাদের ব্যয়, এই দুইটা হলো ব্যয়, এটা হলো আমাদের আয়, আর এই দুইটা হলো আমাদের ব্যয়। এই আয় থেকে এই ব্যয় বাদ দাও, আয় থেকে ব্যয় বাদ দাও, কত হয় সেটা হবে আমাদের নিট লাভ। 1,17,150 থেকে 22,500 এবং 16,800 বাদ দাও, কত হয়? 77,850। 77,850, রাইট। এটা হলো আমাদের নিট লাভ। এই যে বের হইলো মাত্র 77,850, এটা হলো আমাদের নিট লাভ বা মুনাফার অংশ। এইটা এখন আমি কি করব, আমার যে তিনজন অংশীদার হেলাল, আরিফ, হাসান, এদের ভিতরে ভাগ করে দেবো। এটাকে বলা হয় মুনাফার অংশ, এটাকে বলা হয় মুনাফার অংশ। এই মুনাফার অংশ এই আমাদের যে তিনজন অংশীদার তাদের ভিতরে বন্টন করব আমরা এখন, ঠিক আছে? এখন আমরা বন্টন করব। আমরা এখন এটা বন্টন করব, ঠিক আছে? তাহলে বন্টন করি। আচ্ছা, কিভাবে বন্টন করব আমরা আবার প্রশ্নটা দেখি।
আমাদের মুনাফা বন্টনের যদি কোনো অনুপাত দেওয়া না থাকে, আমরা খুঁজবো যে আমাদের অঙ্কে মুনাফা বন্টনের কোনো অনুপাত দেওয়া আছে কিনা। এই পুরো অঙ্কটা পড়ার পর কোথাও দেখো তো তাদের ভিতরে এরকম কোন ইস্টু দেওয়া আছে যে এত ইস্টু করে তারা মুনাফাটা পাবে। অনেক সময় দেখা যায় এরকম থাকে 3:2:1 এরকম কোন ইস্টু আছে দেখো তো পুরো অঙ্কে। নাই নাই, স্যার। নাই, কোথাও নাই। জি না স্যার। বা এমন কথাও নাই যে মূলধন অনুসারে মুনাফা বন্টন হবে, এমন কথাও কিন্তু পুরা অঙ্কে নাই। এরকম কথা অনেক সময় থাকতে পারে যে 3:2:1 এইভাবে তাদের ভিতরে মুনাফা বন্টন করো, অথবা থাকতে পারে যে তাদের ভিতরে মুনাফাটা বন্টন করো তাদের মূলধন অনুপাতে। মূলধন অনুপাতে অর্থাৎ যে যেমন মূলধন দেবে সে তেমন মুনাফা হবে। যেমন এখানে মূলধন অনুপাত যদি বলতো তাহলে আমরা করতাম কি 75,000, 80,000, 70,000 এই তিনটার ভিতরে রেশিও বের করতাম, ঠিক আছে। সেক্ষেত্রে 5 দিয়ে ভাগ দিতাম। এখানে ও পাইতো 15 ভাগ, ও পাইতো 20 ভাগ, আর ও পাইতো 12 ভাগ। 20, 15, 12, তখন এইটা হলো তাদের মানে মুনাফা বন্টনের অনুপাত হইতো। কিন্তু এরকম কিছু কথাই বলে নাই। তাহলে এখন তাহলে আমরা কি করব, কিভাবে আমরা মুনাফাটা বন্টন করব? কেউ কি বলতে পারবা যদি মুনাফা বন্টনের কোনো অনুপাত দেওয়া না থাকে? স্যার সবাইকে সমানভাবে দিতে হবে। রাইট, রাইট, রাইট। এখন আমরা কি 3 করব, দিয়ে সবাইকে ভাগ। সমানভাবে দেব। রাইট, সবাইকে এখন সমানভাবে, মানে 3 ভাগের 1 ভাগ করে সবাই পাবে। সবাই 3 ভাগের 1 ভাগ করে পাবে, ঠিক আছে। তাহলে সবাইকে আমরা এখন মুনাফাটা বন্টন করি। আমাদের মুনাফা হলো 77,850 টাকা গুণ 3 ভাগের 1 ভাগ, তাই তো? উপরে হইলো 3, উপরে হলো 1, 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। আর নিচে হলো, আচ্ছা এভাবে দে। আচ্ছা আমি এভাবে দিলাম, বাট তোমরা কিন্তু যে কাজটা করবা, তোমরা বোধহয় বুঝতে পারছো তোমরা কিভাবে করবা। তোমরা জি উপরে স্যার। 1 নিচে 3 দেবা, ঠিক আছে। জি স্যার। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করবা। তোমরা কিন্তু এভাবে দেবা না, তোমরা যে কাজটা করবা। আচ্ছা আমি ওভাবে একটু করে দেখাই হয় কিনা। অবশ্য জায়গা স্বল্পতা, মানে উপরে 1 দেবা নিচে 3 দেবা, বিষয়টা এরকম হবে। এই যে এরকম হবে, উপরে 1 নিচে 3। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার। আচ্ছা আসলে আমি তো কম্পিউটারে করাইতেছি, তোমরা বুঝতে পারছো। আসলে আমার অনেক কষ্ট হচ্ছে, এভাবে লেখাটা আসলে একটু কষ্টকর। তাহলে কত আসে? 25,950। 25,950। আচ্ছা এরপর এখানে আমরা একটা টান দেব। এখানে একটা টান দিয়া এই ঠিক এখানে একটা টান দেব।
আচ্ছা, মোটামুটি এই হলো অঙ্কটা। এই অংশটা একটু তোমরা উপরে উঠাই দিও, এই যে এই অংশটা একটু উপরে উঠাই দিও, তাইলেই হবে। তাহলে এইটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এইটা হলো আমাদের খ নাম্বারের উত্তর, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব। অর্থাৎ আমাদের যে তিনজন অংশীদার আছে, হাসান, হেলাল, আরিফ, তাদের মাঝে মূলত আমরা আমাদের এই যে লাভটা কিভাবে বন্টন করবো। এখন এখানে একটা কথা আছে, আমি তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমাদের তো এখানে কিন্তু আসলে এখানে লাভ হইছে, বাট এখানে লাভ না হয়ে এখানে যদি আমাদের ক্ষতি হইতো, অর্থাৎ আমাদের যদি ব্যয় পাশ বড় হইতো আর আয় পাশ যদি ছোট হইতো, তাহলে কিন্তু এখানে আমরা কি করতাম, এই অংশটায় আমরা ক্ষতি নিয়ে আসতাম এবং ক্ষতিটাও আমাদের অংশীদারদের ভিতরে সমানভাবে বন্টন হইতো, যেহেতু আমাদের কোনো লাভ লোকসান বন্টনের কোনো অনুপাত দেওয়া ছিল না। এই কারণে আমরা সমানভাবে ক্ষতি হইলে ক্ষতিটা বন্টন করব, আর লাভ হইলে লাভটা আমরা বন্টন করব। তো আজকে আমরা মূলধন হিসাবটা মূলত করব না, মূলধন হিসাবটা আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন করব। আমরা আমাদের আজকে আলোচনার বিষয় ছিল লাভ লোকসান আবন্টন হিসাব আমরা কিভাবে তৈরি করব। তো আশা করতেছি তোমরা এটা বুঝছো। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা করতে পারো, না হলে আমি ক্লাসটা শেষ করে দেবো। কারো কোনো প্রবলেম আছে? আলবিয়া, তুমি কি বুঝতে পারছো? না স্যার। আলবিয়া বুঝতে জি পারছো? স্যার, বুঝতে আরিয়া, পারছি। রুবেল, নওশিন, প্রমি, সুমাইয়া, জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। পরিণর্থী বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের গ্রুপে আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের গ্রুপে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা শুধু লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করবা। তোমাদের কাজ হলো শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে তৈরি করবা, এটাই তোমাদের বাড়ির কাজ। যদিও গতদিন আমি একটা বাড়ির কাজ দিছিলাম, শুধুমাত্র আলবিয়া বাড়ির কাজটা আমাকে দেখাইছো, বাকি কেউই আমাকে বাড়ির কাজ দেখাও না। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ডে তোমাদের সবার কাছ থেকে আমি বাড়ির কাজ পাবো, এই আশা করতেছি। তাহলে আজকে বিদায় দিচ্ছি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।